পক্ষে ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দিতে চান, সেক্ষেত্রে ইতিহাসের সেরা পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু সময় সংক্ষিপ্ত, এক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি এই কারণে যে পর্যাপ্ত সময় নাই যে আলাদাভাবে দুটি নির্বাচন জাতিকে সরকার উপহার দিবে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানের শক্তি মোটামুটি প্রত্যেকেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের ভিতরে আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় সেক্ষেত্রে বাংলাদেশ একটি গভীর সংকটে পতিত হবে। এজন্য আমরা প্রত্যেকটা দলের প্রতি আজকে আহ্বান রাখছি, আসুন আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে উৎসব মুখর করি। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রত্যেকটা দল আমরা অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করি। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এর আগে প্রথম ধাপে আমরা 36টি আসন ঘোষণা করেছিলাম, এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরো বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি। সব মিলিয়ে প্রায় 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। এখানে যে সকল সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সংগঠনের নেতাকর্মীরা আছেন, আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে হইচই করছে, শব্দ করছে। আমি আমাদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান রাখছি, যারা প্রার্থী হয়েছেন কোন প্রার্থী রুমের ভিতরে থাকবে না। প্রার্থীকে সামনে বসিয়ে আমরা আজকের ঘোষণা করব না। সুতরাং জিলু খানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যারা প্রার্থী আছে তাদেরকে রুম থেকে আপাতত বাইরে থাকার অনুরোধ জানান এবং সাংবাদিক ভাইরা আরো যারা প্রবেশ করছে তাদেরকে ঢোকার সুযোগ দিবেন, রিসিপশনের জন্য কোনো শব্দ না হয়। যে শব্দ করবে তাকে বের করে দিবেন। জিলু খান আপনি দায়িত্ব পালন করেন, কেউ শব্দ করলে তাকে বের করে দিবেন এবং সাংবাদিক ভাইরা যাতে আসার সুযোগ পায় সেটি আপনি দায়িত্ব পালন করেন। আমি এই মুহূর্তে আমাদের দলের যে দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা সেটি ঘোষণা করছি। আমি ঢাকা বিভাগ থেকে শুরু করছি। এখানে পেজ রাখেন, যদি দেখেন যে কোথাও ইয়ে হচ্ছে আমাকে জাস্ট কলমটা করুন। হ্যাঁ, কোথাও বাদ পেলে বলে। এই মুহূর্তে আমি ঢাকা বিভাগের আমাদের যারা প্রার্থী হয়েছেন, যারা আমাদের নমিনেশন ফরম তুলেছিলেন, তাদের নামগুলো আমি ঘোষণা করছি। আব্দুল জব্বার ঢাকা 1 আসন, ফারুক হোসেন ঢাকা 2 আসন, মোহাম্মদ সাজ্জাদ ঢাকা 3 আসন, সৈয়দ ইব্রাহিম রনক ঢাকা 5 আসন, মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসন, মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা 17 আসন, মোহাম্মদ মামুন হোসেন ঢাকা 16 আসন, আহসান হাবিব ঢাকা 18 আসন, আজহারুল ইসলাম পাঠান গাজীপুর 1 আসন, মাহফুজুর রহমান খান গাজীপুর 2 আসন, ওয়াসিমউদ্দিন নারায়ণগঞ্জ 1, ইঞ্জিনিয়ার আরিফ ভুইয়া নারায়ণগঞ্জ 4, নাহিদ হোসেন নারায়ণগঞ্জ 5, আহমদ ইসমাইল বন্ধন ঢাকা 8, জাফর মাহমুদ ঢাকা 14, মোহাম্মদ ইলিয়াস হোসেন মানিকগঞ্জ 1,
সেটা ইয়েটা বের করেন, আপনাকে ঢাকা বের করতে বলছি তো আমি, তাই না? বের করে রাখেন। অপূর্বা আলমগীর ঢাকা 11। আর বাকি আছে? আর কোন আসন বাকি গেছে ঢাকা? ওকে, চেক করেন, চেক করেন। আমি এবার সিলেট বিভাগের এখানে যান বলছি, আমরা একটু লাস্টে জানাবো, শেষ হয় নাই তো, শেষ হোক। আমাদের সিলেট বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি। কোনো বাদ থাকলে, ঢাকায় কোথাও বাদ থাকলে বলেন, এগুলো এখানে ইয়ে করেন। সিলেট বিভাগের যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা ঘোষণা করছি। আকমাল হোসেন সিলেট 1, জামান আহমেদ সিদ্দিকী সিলেট 2, জহিরুল ইসলাম সিলেট 4, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী রাহাত সিলেট 5, অ্যাডভোকেট জাহিদুর রহমান সিলেট 6, আবুল হোসেন জীবন হবিগঞ্জ 1, মোহাম্মদ নজরুল ইসলাম খান হবিগঞ্জ 2, চৌধুরী আশরাফুল বারী নোমান হবিগঞ্জ 3, মোহাম্মদ পারভেজ আহমেদ সুনামগঞ্জ 3, সওগাত উসমানী চৌধুরী, আমি আবারও নাম বলছি, সওগাত উসমানী চৌধুরী সুনামগঞ্জ 4, আসগর আলী সুনামগঞ্জ 5, মোহাম্মদ অপু রাহান মৌলভীবাজার 3, হারুনুর রশিদ মৌলভীবাজার 4। কেউ বাদ আছে? আমি এখন আমাদের ফরিদপুর বিভাগের যারা প্রার্থী আছে তাদের নাম ঘোষণা করছি, বাদ গেলে বলবেন, বের করেন। ফারুক ফকির ফরিদপুর 2, জাহাঙ্গীর খান রাজবাড়ী 1, মোহাম্মদ খবির হোসেন শরীয়তপুর 1, আখতারুজ্জামান সম্রাট শরীয়তপুর 2, ফকির আহমেদ আলী গোপালগঞ্জ 1, আবুল বাসার দরিয়া গোপালগঞ্জ 3, আবুল বাসার দারিয়া গোপালগঞ্জ 3। আমি এই মুহূর্তে কুমিল্লা বিভাগের প্রার্থী যারা আছেন তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ হাসান কুমিল্লা 9, মোহাম্মদ হারুন উর রশিদ ফেনী 2, মোহাম্মদ ইউসুফ ফেনী 3, মোহাম্মদ কাউসার আলম লক্ষ্মীপুর 1, আবুল বাসার লক্ষ্মীপুর 2, মোহাম্মদ মোরাদ হোসেন লক্ষ্মীপুর 3, আশরাফুল হাসান ব্রাহ্মণবাড়িয়া 1, নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 5, আলামিন ব্রাহ্মণবাড়িয়া 6, এনায়েত হাসিব চাঁদপুর 1, মোহাম্মদ জাকির হোসেন চাঁদপুর 3, নুরুল আমিন নোয়াখালী 3, মোহাম্মদ ফখরুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া 4। আমি এই মুহূর্তে যারা রংপুরের আমাদের প্রার্থী রয়েছে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আশরাফুল আলম রংপুর 3, মোহাম্মদ মামুনুর রশিদ খান ঠাকুরগাঁও 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, জাকিউল হাসান সিদ্দিক লালমনিরহাট 3, মোহাম্মদ নাইম ইসলাম লালমনিরহাট 2, আব্দুল্লাহ মিয়া বাবলু কুড়িগ্রাম 2, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাসুদ রানা মুন্নাফ গাইবান্ধা 1, মোহাম্মদ সামিউল ইসলাম গাইবান্ধা 5, মোহাম্মদ মাহফুজার রহমান পঞ্চগড় 1, আসাদুজ্জামান নূর পঞ্চগড় 2, মোহাম্মদ মাহমুদুল হাসান দিনাজপুর 1, মোহাম্মদ গুলাম আজম দিনাজপুর 2, মোহাম্মদ ইমরান খান দিনাজপুর 4, মোহাম্মদ শাহজাহান চৌধুরী দিনাজপুর 5, মোহাম্মদ বুলবুল আহমেদ দিনাজপুর 6,
যে আসনটা বাদ রাখার কথা ছিল সেটা বাদ আছে। হ্যাঁ ওটা বাদ আছে। আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী ঘোষণা করি নাই এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার যে সংগ্রাম, তার যে আপোষহীন ভূমিকা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণ অধিকার পরিষদ আগেই কিন্তু ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে আসনগুলো থেকে প্রার্থী হয়েছেন সেই আসনগুলোতে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী ঘোষণা করবে না। যে কারণে আমাদের দিনাজপুর 3-এ প্রার্থী থাকলেও আমরা সেই প্রার্থীর নাম ঘোষণা করছি না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন ভূমিকা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে, পুরো বিশ্ববাসী জানে তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। আমরা তার আসনগুলোতে কোনো প্রার্থী ঘোষণা করছি না। এই মুহূর্তে আমরা খুলনা বিভাগে যারা আমাদের প্রার্থী আছে আমরা তাদের নাম ঘোষণা করছি। বের করেন। জিএম রকনুজ্জামান খুলনা 1, মোহাম্মদ সোহেল চৌধুরী খুলনা 4, ABM আশিকুর রহমান যশোর 5, মোহাম্মদ আবুল কালাম গাজী যশোর 4, জেসিকা মুর্শিদ প্রাপ্তি যশোর 6, লায়ন মোহাম্মদ নূর ইসলাম নড়াইল 2, মোহাম্মদ সুমন কবির ঝিনাইদহ 3, সাখাত হোসেন ঝিনাইদহ 4, ডাক্তার খলিলুর রহমান মাগুরা 1, মোহাম্মদ শাকিল আহমেদ তিয়াস কুষ্টিয়া 4। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আমাদের যারা প্রার্থী রয়েছে, আমি তো মনে হয় ঘোষণা করছি ময়মনসিংহ, আচ্ছা, আমাদের ময়মনসিংহ বিভাগের যারা প্রার্থী রয়েছে এই মুহূর্তে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ শাহ সুলতান মৃধা ময়মনসিংহ 2, মোহাম্মদ আজিজুর রহমান ময়মনসিংহ 3, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ময়মনসিংহ 4, মোহাম্মদ রবিউল হাসান ময়মনসিংহ 6, মোহাম্মদ জিয়াউর রহমান ময়মনসিংহ 8, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ 11, মোহাম্মদ কাজী হায়াত শেরপুর 2, মোহাম্মদ মাহফুজুর রহমান শেরপুর 3, মোহাম্মদ জামালপুর কি কারণ নাম আচ্ছা পরে দেখতেছি, মোহাম্মদ ইকবাল হোসেন জামালপুর 4, জাকির হোসেন জামালপুর 5, আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির নেত্রকোনা 4, আব্দুর রহিম ময়মনসিংহ 10। চট্টগ্রাম এখন এই মুহূর্তে চট্টগ্রাম বাদ থাকলে দাগানো এখানে দাগিয়ে পরে বলেন। ময়মনসিংহ 3 বাদ গেছে, নাম কি? লিটন মিয়া জামালপুর 3, ঠিক আছে। রুবেল মিয়া আছে না? রুবেল মিয়া হ্যাঁ, কিন্তু এই যে যুব কালকে চেঞ্জ হয়েছে, মঞ্জুর মুর্শিদ বিপি হ্যাঁ সিদ্ধান্ত হয়েছিল তারা চাইছে। আমি এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম বিভাগে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম 1, রবিউল হাসান তানজিম চট্টগ্রাম 2, মাইনুল ইসলাম রুবেল চট্টগ্রাম 4, মোহাম্মদ শোয়েব চট্টগ্রাম 5, মোহাম্মদ বেলাল উদ্দিন চট্টগ্রাম 7, মোহাম্মদ লুৎফুর হায়দার চট্টগ্রাম 8, মোহাম্মদ লুৎফর হায়দার চট্টগ্রাম 8, কামরুন নাহার ডলি চট্টগ্রাম 9, আরিফ মাহমুদ চট্টগ্রাম 10, মোহাম্মদ নেজামুদ্দিন চট্টগ্রাম 11, এমদাদুল হাসান চট্টগ্রাম 12, মোহাম্মদ মজিবুর রহমান চং চট্টগ্রাম 13, মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম 15, মোহাম্মদ আবুল বাশার বাদশাহ রাঙ্গামাটি 299,
আসন নাম্বার এস এম রকুনুজ্জামান কক্সবাজার 2, সাকিব হোসেন খাগড়াছড়ি থেকে নির্বাচন করবে। আমি এই মুহূর্তে আমাদের রাজশাহী বিভাগের যারা প্রার্থী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করছি। বের করেন। মীর মোহাম্মদ শাহজাহান রাজশাহী 1, মাহমুদ হাসান জুয়েল রাজশাহী 2, এইচ এম ইয়াকুব আলী জনি রাজশাহী 4, মোহাম্মদ শফিকুল ইসলাম চাপাই নবাবগঞ্জ 3, আনোয়ার হোসেন সোহাগ নাটোর 1, মোহাম্মদ আব্দুর রহমান নওগাঁ 5, সোনালী আক্তার মল্লিকা সিরাজগঞ্জ 1, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মাহফুজুর রহমান সিরাজগঞ্জ 2, মৌলানা মোহাম্মদ আবু সাইদ সিরাজগঞ্জ 3, আশরাফুল ইসলাম মিলন সিরাজগঞ্জ 4, হাসমত আলী সরকার সিরাজগঞ্জ 5, মোহাম্মদ নাইমউদ্দিন সিরাজি সিরাজগঞ্জ 6। আমি এই মুহূর্তে আমাদের বরিশাল বিভাগ থেকে যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করছি। মোহাম্মদ ইলিয়াস মিয়া বরিশাল 1, এইচ এম ফারদিন ইয়ামিন বরিশাল 3, মোহাম্মদ রফিকুল ইসলাম রাসেল বরিশাল 5, মোহাম্মদ হাবিবুর রহমান পটুয়াখালী 2, মোহাম্মদ ইয়ার হোসেন রিপন পিরোজপুর 1, শামসুল আলম পিরোজপুর 2, হোসাইন মোহাম্মদ শাহাদাত ঝালকাঠি 1, মাহমুদুল ইসলাম সাগর ঝালকাঠি 2। আর বাকি আছে? বাকি আছে কোনটা নাম? কোনটা বললেন? কিছু বাকি আছে? সব ওকে বুঝু ভাই? বাকি আছে? প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা যারা বিভাগীয় পর্যায়ে যারা আমরা বিভাগ ভিত্তিক আসলে নামগুলো ঘোষণা করলাম, তবে যাদের নাম ঘোষণা করেছি তারা কেউই চূড়ান্ত প্রার্থী নয়। যে কোনো মুহূর্তে যে কারো নাম পরিবর্তন হতে পারে। আমরা দেখতে চাই আমরা যাদের নাম ঘোষণা করেছি আমাদের এই সকল প্রার্থীরা তারা কিভাবে এলাকায় কাজ করছে এবং তাদের অতীতের কাজের উপর মূল্যায়ন করেই আমরা নামগুলো ঘোষণা করেছি। যেহেতু গণ অধিকার পরিষদের 64 জেলায় আমাদের কার্যক্রম আছে, আজকে আমরা আমাদের দ্বিতীয় ধাপের যারা প্রার্থী তাদের নাম ঘোষণা করেছি। আসলে সবাইকে সন্তুষ্টি করে খুশি করে নাম ঘোষণা বা প্রার্থী ঘোষণা আসলে সম্ভবপর নয়। অনেকে অখুশি হতে পারে, যেটা আমাদের মতন যারা মধ্যপন্থী রাজনীতি করে থাকে এই ধরনের দল পুরোপুরি আসলে সবাইকে খুশি করে। অনেকে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকসু নির্বাচনে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলনের যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে আমরা অংশ নিয়েছিলাম এবং সেই প্যানেল থেকে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছিল। এনসিপির বর্তমান সদস্য সচিব আক্তার হোসেন তিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। সব মিলিয়ে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন প্যানেল অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম ভিপি জিএস সহ। সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে রেখেছিলাম, কিন্তু সেই সময় কোনো সমাধান পাইনি। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এখন তো নিষিদ্ধ ছাত্রলীগ, এবং ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানী যেহেতু অবৈধভাবে এমফিলে ভর্তি হয়ে তিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করেছিলেন এবং তাকে যে প্রক্রিয়ায় যেভাবে তাকে জিএস হিসেবে ঘোষণা করা হয়েছিল সেটি ছিল অবৈধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা যে তদন্ত কমিটি গঠন করে গণঅভ্যুত্থানের পরে সেই তদন্ত কমিটি তারা তথ্য উপাত্তর উপর ভিত্তি করে তারা পেয়েছে, আমার বক্তব্য নিয়েছে, আমিও তাদেরকে সহযোগিতা করেছি যে গোলাম রাব্বানী তিনি যে প্রক্রিয়ায় ভর্তি হয়েছিলেন তার ভর্তি ছিল
পুরোপুরি অবৈধ, যে কারণে এর আগে সিন্ডিকেটের মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। গতকাল গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে তদন্ত কমিটির পক্ষ থেকে তারা যে বক্তব্য সেখানে উল্লেখ করেছে, যেহেতু গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়ে জিএস প্রার্থী হয়েছিলেন, সেক্ষেত্রে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটিও অবৈধ। এক্ষেত্রে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জিএস পদ বাতিল করবে। এবং আমি সেখানে উল্লেখ করেছিলাম যে আমরা যারা ভুক্তভোগী, আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ন্যায় বিচার পেতে যাচ্ছি। দীর্ঘ 7 বছর ধরে বিষয়টি নিয়ে আমরা লড়াই করেছি, এই লড়াইয়ে আমরা বিজয়ী হচ্ছি। আপনাদের এই বিষয়টি আমি অবহিত করলাম যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে, তার ডাকসু পদও খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল হবে। আমাদের যারা আজকে তাদের নাম ঘোষণা করেছি, যে সকল প্রার্থীদের সবার জন্য শুভকামনা। আপনারা এলাকায় যান, কাজ করেন, মানুষের কাছে যান। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে, যেটি আমি আগে উল্লেখ করেছি। ইতিমধ্যে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে আসলে তারা সেরা নির্বাচনটা করতে চায়। আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়াতে আনসার কিভাবে আসলে কাজ করবে, বিজিবি কিভাবে কাজ করবে, পুলিশ কিভাবে কাজ করবে, সেনাবাহিনী কিভাবে কাজ করবে, একসাথে এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো কিভাবে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, এই বিষয়গুলো আমরা দেখলাম। তো আমি সর্বশেষ বলতে চাই, আগামী নির্বাচনে আমরা গণ অধিকার পরিষদ দল হিসেবে আমরা অংশগ্রহণ করছি এবং সরকারকে বলবো এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার সে ধরনের পরিবেশ তৈরি করেন এবং প্রত্যেকটা দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই ব্যাপারে দলগুলোর সাথে আপনারা কথা বলেন। নির্বাচন কমিশন ইতিমধ্যে সংলাপ করেছে, তারা আরো বসতে চায়। আমরা দল হিসেবে গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনকে সেরা নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এর আগে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি। আজকে আমরা আরো 150 আসনে প্রার্থী ঘোষণা করলাম। সব মিলিয়ে গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপরে আমরা আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করতে চাই। আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। কিছু আসনে জটিলতা আছে, যে কারণে ওই আসনগুলোতে আমরা হোল্ড রেখেছি। আমরা আলোচনার মাধ্যমে সেখানেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব। যারা আজকে যাদের নাম আসেনি, অনেকের নামগুলো হোল্ড আছে, জটিলতা আছে, আলোচনার প্রয়োজন, আলোচনা করে সেখানেও আমরা প্রার্থী ঘোষণা করব। আর কোনো প্রশ্ন? তাদের সঙ্গে জোটের যে আলোচনা তার কোনো চূড়ান্ত অবস্থায় গিয়েছে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে, যদি আপনারা কোনো জোটে যান, যদি নির্বাচনে জোটে যান, সেই ক্ষেত্রে আসলে প্রার্থীতার ক্ষেত্রে কিভাবে এত ঘোষণা করেন? আপনি যে প্রশ্ন করলেন যে এনসিপির সাথে জোটে যাওয়ার যে বিষয়টি, দেখেন এনসিপি নতুন একটি দল, তাদের অনেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আবার রাজনৈতিক সম্পর্ক আছে। গণ অভ্যুত্থানে তারা আমরা একসাথে কাজ করেছি, যে কারণে এনসিপির সাথে গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার ব্যাপারে অতীতে আলোচনা হয়েছে এবং তারা
আমাদেরকে যেটি বলেছে যে আসেন আমরা জোট করি। আমরা বলেছি যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি তাদেরকে আমরা জানাতে পারবো। এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো দলের সাথে আমাদের জোট হয়নি। আমরা এখনো পর্যন্ত কারোর সাথে নির্বাচন করার ব্যাপারে আমরা কাউকে চূড়ান্ত মতামত দেয়নি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি। বিএনপির সাথেও নির্বাচন করা নিয়ে আলোচনা আছে। এনসিপিও আমাদেরকে বলেছে আসেন একসাথে আমরা নির্বাচনী জোট করি। আরও ফ্যাসিবাদ বিরোধী আরও অনেক দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে আসেন একসাথে কাজ করি। গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করছে, প্রাথমিক আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো দলের সাথেই চূড়ান্তভাবে নির্বাচনী জোট করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি নাই। আর যে প্রশ্ন করলেন যে সেক্ষেত্রে যদি আমরা জোট করি তখন কি করব, জোট হলে তো তখন ওই জোটে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হবে। এখনো পর্যন্ত যেহেতু কোনো জোটের সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করতে পারি নাই, তো সেক্ষেত্রে আমাদের 200 আসনে আমরা যে প্রার্থী ঘোষণা করেছি, আমাদের প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা এলাকায় যান, আপনারা কাজ করেন, মানুষের কাছাকাছি যান, মানুষের ভোট পাওয়ার জন্য যেভাবে মানুষের মন জয় করা দরকার সেইভাবে জয় করার চেষ্টা করেন। থ্যাংক ইউ।